শুল্কহার ইস্যুতে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এই আলোচনা শুরু হয়েছে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আরও আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। প্রেস উইং আরও জানান, আজ স্থানীয় সময় সকাল ৯টায় ফের আলোচনা শুরু হবে। এ দফার বৈঠক থেকে ইতিবাচক ফলাফলের আশার কথা জানিয়েছিলেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগে ৯ থেকে ১১ জুলাই ওয়াশিংটনের দ্বিতীয় দফা আলোচনা হলেও গোপনীয়তা চুক্তির কারণে বিস্তারিত তথ্য জানানো হয়নি। গেল ৮ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে জানান বাংলাদেশের ওপর শুল্ক হার ৩৭ নয় ৩৫% হবে বলে জানান। তবে ৩১ জুলাই পর্যন্ত আলোচনার সুযোগ রয়েছে বলেও জানায় ওয়াশিংটন। ৬টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে ঐকমত্য কমিশন। এনসিপি বলছে এই খসড়া তারা গ্রহণ করতে পারে না, আর জামায়াতে ইসলামীর খসড়া এই সনদকে অসম্পূর্ণ ও বিপজ্জনক বলে মন্তব্য করেছে। তবে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির জুলাই সনদের খসড়া নিয়ে তেমন আপত্তি নেই। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দীর্ঘ বৈঠকে এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর ৭০ অনুচ্ছেদ পরিবর্তন সহ এ ধরনের ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে এখন পর্যন্ত একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার জুলাই সনদ ২০২৫-এর একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। তবে কোন কোন বিষয়ে ঐকমত্য হয়েছে খসড়ায় তা উল্লেখ করা হয়নি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার ২১তম দিনের বৈঠকের এক ফাঁকে খসড়া নিয়ে ভিন্ন মত পোষণ করেছে জামায়াত। আমরা হর্স ট্রেডিং এর যে আশঙ্কাটা করেছিলাম, বেশি ভোটার হলে বেশি হর্স ট্রেডিং করাটা এটা ডিফিকাল্ট, আর বিচারপতি দুজন দেওয়া হচ্ছে, সেই জন্য আমরা এটা আশা করি এবং আমরা আস্থা রাখতে চাই যে বিচারপতিরা কমপক্ষে টাকা পয়সা খেয়ে ভোটে দিউদি করবেন না, সঠিকভাবে ভোট দিবেন। আর জুলাই সনদের খসড়ার বিরোধিতা করে জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে তাদের চাওয়া অনুযায়ী না হলে জুলাই সনদে সই করবে কিনা তা ভেবে দেখা হবে। এই সিদ্ধান্ত গ্রহণের যে পদ্ধতি, ৬টি পদ্ধতির কথা তারা জানিয়েছিল, সেই পদ্ধতি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, কিন্তু এই পদ্ধতি নিয়ে আলোচনা না করেই তারা যে জুলাই সনদের খসড়াটি প্রকাশ করেছে, এটি আমাদের মনে হয়েছে যে তারা এটি সঠিক কাজ করেনি এবং এটার আমরা তীব্র বিরোধিতা করছি। জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি না থাকলেও ভাষাগত পরিমার্জন নিয়ে লিখিত দেবে বিএনপি। তারা আলাপ আলোচনা করে যে খসড়াটা দিয়েছে সেই খসড়ার সাথে আমরা প্রাইমারিলি একমত। শুধু কিছু কিছু শব্দ বাক্য ওনারাই বলেছেন যে যদি কারো কোনো অবজেকশন থাকে এই ভাষাগত দিকটা একটু সংশোধন করে আপনারা দেন। সেখানে কিছু শব্দ চয়ন, কিছু বাক্য চয়ন, কিছু গঠন প্রণালীতে একটু আসলে ত্রুটি আছে। এর আগে বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, বৃহস্পতিবার জুলাইয়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত হবে। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তো সে কাজে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে সকলে চেষ্টা করছেন। সবচেয়ে বড় জিনিস, আপনার কমিশনের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ যে সহনশীলতা প্রদর্শন করছেন। বৈঠকে মঙ্গলবার দিনের এজেন্ডায় রাখা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারী প্রতিনিধিত্ব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান গ্রহণ করে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা হচ্ছে যাতে সমন্বয় করা যায়। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে পুরো সময় জুড়ে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ ভূমিকা। কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে নিহত ও নির্যাতিতদের স্মরণে কৌশলী রাষ্ট্রীয় শোক ঘোষণা করে তৎকালীন সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে রক্তপাতের প্রতীক লাল রং। শুধু শিক্ষার্থীই নয়, সিদ্ধান্ত মতে সে কাতারে সামিল হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পুরো ফেসবুক হয়ে ওঠে লালে লাল। পূবের আকাশ রাঙা হলো সাথী, ঘুমায় না আর জাগরে, কিংবা যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। প্রতুল মুখোপাধ্যায় কিংবা মোহিনী চৌধুরীর সেসব কালজয়ী গান অনুপ্রেরণা হয়ে রক্তরাঙা লাল প্রোফাইল পিকচার করে সর্বস্তরের মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে আন্দোলনে একাত্মতা জানাতে সে সময়ে ফেসবুকে নিজের দ্রোহের কথা জানান দেয় প্রবাসীরাও। ২৯ জুলাই ঘড়ির কাঁটায় রাত ১২টা।
সময় গড়িয়ে ৩০ জুলাইয়ের প্রথম প্রহর। ঠিক সেই সময়ে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কর্মসূচি মারিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করে দেয় জুলাই আন্দোলনের অনলাইন যোদ্ধারা, যেখানে লাল আন্দোলনের কাছে হারে শোকের কালো ছায়া। আবার আন্দোলনকারীদের কেউ কেউ চোখে লাল কাপড় বেঁধে ফেসবুকের প্রোফাইল পিকচার লাল করে এ কর্মসূচিতে যুক্ত থাকে। প্রতিবাদ ওঠে তৎকালীন সরকারের নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে। ফ্যাসিস্ট তার পেটুয়া বাহিনী দিয়ে ভাই বোনদের শহীদ করেছে, তারপর তারা কিন্তু কালো প্রোফাইল দিল, বাট সেইটার প্রতিক্রিয়া জানাতে জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে আমরা রক্তাক্ত লাল দেই। সে সময় গণমাধ্যমে সঠিক তথ্য প্রচার করেনি এমন অভিযোগ আনেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক গ্রুপ ও পেজগুলো সাড়া ফেলেছিল আন্দোলনে। প্রোফাইল পিকচার লাল করার একটা কর্মসূচি ছিল, তখন কিন্তু সারা বাংলাদেশে কোটি কোটি মানুষ তখন প্রোফাইল পিকচার লাল করেছিল, এবং ছাত্রদের আমাদের যে বার্তাগুলো সেগুলো কিন্তু পৌঁছানোর একটা বড় মাধ্যম ছিল সামাজিক মানে ফেসবুক। এই অভ্যুত্থানটাকে এতটা বিস্তৃত করার পিছনে অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকলে এটা সম্ভব হতো না। কার্যত আওয়ামী লীগ সরকারের নির্যাতন ও গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল এই কর্মসূচি, যেমনটি বলছিলেন ছাত্র সংগঠনের নেতারা। এত ব্লাড লসের পরে আসলে মানুষের মধ্যে ভয়ের কিছু ছিল না, বরং মানুষ উপায় খুঁজছিল যে কিভাবে আমরা প্রতিবাদ করব, কিভাবে আমাদের ভাই হত্যা, আমাদের বোন হত্যার প্রতিশোধ নিব, কিংবা আমরা প্রতিবাদ জানাবো। ঝিমিয়ে পড়া আন্দোলন হঠাৎ করেই প্রোফাইল লাল করার মাধ্যমে এবং মুখে এবং চোখে লাল কাপড় বেঁধে ছবি দেওয়ার মাধ্যমে এই কর্মসূচিটি কিন্তু নতুন মাত্রা যোগ করে। তখন আমাদের এমন একটা নির্দেশনা ছিল যে আমাদেরকে পেলেই আমাদেরকে গুলি করে মেরে ফেলা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার লাল করে দেয়া যে আন্দোলনের ঢাল হিসেবে দাঁড়াতে পারে তা প্রমাণ করেছে জুলাই গণঅভ্যুত্থান। মেইন স্ট্রিম মিডিয়া তো আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাই, কারণ সেই মিডিয়া তো পুরোপুরিভাবে সেই রেজিমের পক্ষেই ছিল। ফলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেই এই আন্দোলনটি বেগবান হয়েছে, কারণ তথ্যগুলো পাওয়া গেছে। এবং আপনারা জানেন যে শেষ পর্যন্ত তো সরকার ভয় পেয়ে সেই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেই দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণেই আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে, যাকে দুঃশাসনের ছায়া মুছে দেওয়ার নতুন স্পিড বলে মনে করেন এই প্রজন্ম। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদ হয় জামালপুরের 17 জন। বছর পেরিয়ে গেলেও প্রিয়জন হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারছে না শহীদ পরিবারগুলো। সরকারি ও বেসরকারি আর্থিক অনুদানে কিছুটা ঘুরে দাঁড়ালেও হত্যার বিচার শুরু না হয় হতাশ তারা। জেলা প্রশাসক বলছেন ইতোমধ্যে শহীদ ও আহতদের প্রায় 3 কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে, আর মামলাও চলমান। জামালপুরের মেলান্দহের পশ্চিম শ্যামপুর গ্রামের আবুজর জীবিকার সন্ধানে পাড়ি জমান ঢাকায়। বসুন্ধরা এলাকায় ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করতেন। আন্দোলনে অংশ নিয়ে 19 জুলাই পুলিশের গুলিতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আবুকে বাঁচাতে পরিবারের সদস্যরা 13 লাখ টাকা ধার দেনা করে চিকিৎসা করালেও 27 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সরকারি বেসরকারিভাবে আর্থিক সহযোগিতা পেলেও ছেলে হারানোর শোক কাটছে না মায়ের। 19 তারিখে গুলি খাইছে, 28 তারিখে 27 তারিখে বাবা দুনিয়া বিচারে গেছে গা। আমার চলার বড় সমস্যা, সরকারের কাছে আমার এটাই আবেদন, 2টা ছেলে আমাদের কর্মধরাই দিব। আমার ভিতরে কেমন লাগতেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মা যেমন কান্নাকাটি করে, আমি হয়তো চোখের পানি ফেলাই না, কিন্তু আমার ভিতরে যে কেমন লাগতেছে সেটা আমি জানি। শুধু আবুজরই নয়, জামালপুরের 17 শহীদ পরিবারের কেউ হারিয়েছেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কেউ বা একমাত্র সন্তান। 1 বছর কেটে গেলেও প্রিয়জন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি কেউ। বলছেন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ, শুরু হয়নি বিচার প্রক্রিয়াও। আমি মামলা করছি, এবং তখন আমি আসামি ধরা নাই, কোনো বিচার আমি পাইতাছি না। সরকারের কাছে বিচার চাই, সরকার যে আমরা বড় হব তখন আমাদের দায়িত্ব নাই। 22 তারিখে যে গুলি করে মারলো, সামনে মাসের 5 তারিখে 1 বছর হবো, এখন পর্যন্ত কোনো বিচার পাইলাম না। আমরা সরকারের টেয়াতে কি করবো, আমরা বিচার চাই। জেলা প্রশাসক জানান শহীদ পরিবার ও আহতদের এখন পর্যন্ত 2 কোটি 80 লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে, আর মামলার বিষয়টি তদারকি করা হচ্ছে। আমরা এই যাবৎকাল 2 কোটি 80 লক্ষ টাকার মতো আর্থিক অনুদান প্রদান করেছি। শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটা করে মামলা দায়ের হয়েছে আমাদের পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে, এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে আমরা এই মামলাগুলো মনিটর করে যাচ্ছি। শুধু আশ্বাস নয়, দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের সদস্যদের। ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক।
এরই মধ্যে তলব করা হয়েছে সাবেক ও বর্তমান 18 কর্মকর্তা কর্মচারীকে। চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সাদিক আব্দুল্লাহ, খোকন সেরনিয়াবাদ ও আবুল হাসনাত আব্দুল্লাহরও তথ্য। তবে তদন্তের মধ্যেই অভিযুক্ত অনেকে করে যাচ্ছেন গুরুত্বপূর্ণ সব কাজ। 2018 থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এরপর দায়িত্বে ছিলেন তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ। এই দুই মেয়রের সময় সিটি কর্পোরেশনের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, আর তাদের সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এসব অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। বিভিন্ন খাতে প্রায় 50 লাখ টাকা ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। একই সাথে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, HM কামাল, স্থপতি সাইদুর রহমান, বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ সাবেক ও বর্তমান 18 কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব চেয়েছে দুদক। তবে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তারা বলছেন হয়রানির জন্য এসব করা হচ্ছে। প্ল্যান শেখার কারোর সাথে এটার সাথে কানেক্টেড নেই টেন্ডার বা এগুলোর জন্য, বাট তারপরেও আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য আসলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বেআইনি কাজ করার জন্য আমাদের নির্দেশনা দেয় আমাকে, কিন্তু আমি সেই নির্দেশনা পালন করিনি। তারই প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করেন। বিব্রত করা অথবা তার কাজের গতিটাকে থামিয়ে দেওয়ার জন্য কেউ না কেউ প্রেয়ার করেছে, এবং আমার মনে হয় একটি উড়ো চিঠির ভিত্তিতে দুদক এই ধরনের একটি কাজ করেছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে দুদকের নোটিশে জবাব দেওয়া হচ্ছে। বর্তমানে যে আছে এগুলো নিয়ে কাজ করতেছে। আগের সময় হলো কি হয়েছে, ওটা হয়তো রেজিস্টার চেক করতে হবে, চেক করলে হয়তো তখন পাওয়া যেতে পারে। যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদকে দিয়ে দিই। তবে তদন্ত চলাকালেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবিরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। একই সাথে পদোন্নতি দেওয়া হয়েছে 14টি পদে। ডিবিসি নিউজ ডেস্ক। ওষুধ সংকটে রেডিও আয়োডিন থেরাপি নিতে পারছে না থাইরয়েড ক্যান্সারে আক্রান্তরা। শতাধিক রোগী রয়েছেন জীবন মরণ সংকটে। চিকিৎসকেরা জানান, থাইরয়েড অপারেশনের পর এ থেরাপি নিতে দেরি হলে রোগীর শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে। পরমাণু শক্তি কমিশন চিকিৎসা কেন্দ্র থেকে এ থেরাপি দেয়া হলেও ওষুধ আমদানির জটিলতায় এ সংকট তৈরি হয়েছে। নুসরাত আলমের অস্ত্রোপচার করে থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হয় মে মাসে। অস্ত্রোপচারের পর রেডিও আয়োডিন থেরাপি নেবার জন্য তিনি ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। থেরাপির অভাবে নানা জটিলতাও শুরু হয়েছে শরীরে। আমার যে ক্যান্সার পরবর্তী যে থেরাপিটা দরকার সেটাই আমি পাচ্ছি না। আমার থাইরয়েড লেভেল বাড়তে বাড়তে 135-এ চলে এসেছে, যেটার কারণে আমি অনেক ফিজিক্যাল প্রবলেম ফেস করছি। এপ্রিলে অপারেশন হয় আমিনুর রহমানের। তিনিও রেডিওথেরাপির জন্য যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমি অপারেশন করছি এপ্রিল মাসের 19 তারিখে। এখন তো আমি ওষুধ পাই নাই, এই থেরাপির ওষুধটা। এখন বলতেছে আসবে করে, এখন তো আসে নাই। আমার তো এত টাকার সমস্যা, বিদেশে আমার তো করা সম্ভব না। ঘাড় বা গলার সামনে নিচের দিকে প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড বা গ্রন্থির নামই থাইরয়েড। চিকিৎসকরা জানান, হাইপোথাইরয়েডিজম হরমোনের আধিক্য বা ঘাটতিজনিত নানা কারণে তা ক্যান্সারে রূপ নিতে পারে, আর এই ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের বিকল্প নেই। দেশে একমাত্র পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস থেকে অস্ত্রোপচারের পর রোগীদের রেডিও আয়োডিন থেরাপি স্বল্পমূল্যে দেয়া হয়ে থাকে। এই থেরাপিতে মূলত আয়োডিন 131 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটি ক্যাপসুল বা তরল আকারে রোগীকে দেয়া হয়। অপারেশন পরবর্তী কিছু রোগ যেটা ছড়িয়ে গেছে ওটা আমরা সাধারণত খালি চোখে দেখি না, ওটা মাইক্রোস্কোপে দেখা যায়। এই জন্য ওই মাইক্রোস্কোপিক অসুখগুলা মারার জন্য রেডিও আয়োডিন অ্যাবলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যত ভালো অপারেশনে করি না কেন, এই রেডিও আয়োডিন অ্যাবলেশন না পেলে কিন্তু এই রোগীদের রেজাল্টটা খুব পূর্ণাঙ্গ আমি পাবো না। এটা আমাদের দেশে কোনো প্রাইভেট লেভেলের নাই। এখন রোগীরা যদি পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে যদি না পেত, তাহলে অনেক রোগী তার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু প্রাইভেটে গিয়েও কিন্তু এই চিকিৎসাটা নিতে পারত। ওষুধ সংকট নিয়ে পরমাণু শক্তি কমিশনের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানা গেছে ওষুধ আমদানির টেন্ডার দেবার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।
ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার বিকল্প সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছে এনবিআর। ধীরগতি সহ নানা অভিযোগে আগের সফটওয়্যারের প্রতি ব্যবসায়ীদের আস্থা কমে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে 2 বছর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই স্টেশনটি দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। চট্টগ্রাম কাস্টমসে প্রতিদিন প্রায় 7,500 ও ঢাকা কাস্টমসে 4,500 আমদানি রপ্তানি বিল জমা হয়। 2013 সাল থেকে কাস্টমসে এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার চালুর পর আমদানি রপ্তানি কার্যক্রমের প্রায় সবকিছুই অনলাইনে সম্পন্ন হয়, কিন্তু প্রায় সার্ভারের গতি কমে বিকল হয়ে পড়ে এসআইকুডা। বিঘ্নিত হয় শুল্ক কার্যক্রম। এসআইকুডা দেখা যায় যে প্রায় আমাদের নষ্ট হয়ে যায়, প্রায় আমাদের সমস্যা হয়ে যায়। প্রত্যেকটার একটা বিকল্প দরকার। চট্টগ্রাম বন্দর কাস্টম রিলেটেড যেখানে আছে এখানে ইন্টারনেটের বিকল্প রাখতে হবে। সারা বাংলাদেশে ইন্টারনেট না থাকলে এখানে থাকতে হবে। কেন থাকতে হবে? যেহেতু আজকে মডার্ন যুগ, সব অনলাইনে। ডেলিভারি পিছিয়ে যাচ্ছি, আমরা ডকুমেন্টেশন কমপ্লিট করা যাচ্ছে না, আমাদের ড্যামারিজ উঠছে, সময় মতো আমরা ডকুমেন্ট করতে না পারলে সেটা সব দিক দিয়েই পিছিয়ে যাচ্ছে। শিপিংয়ে আমাদের ড্যামারিজ উঠছে, চিটং পোর্টে আমাদের ড্যামারিজ উঠছে, অনেক সময় দেখা যায় 2 দিনে আমাদের সার্ভার থাকে না। এমন পরিস্থিতিতে আধুনিক সফটওয়্যার আনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা অল্প জায়গায় চালু করব। যখন দেখব যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে এসআইকুডা থেকে সরে আসবো। এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। প্রতি কর্মদিবসে গড়ে 200 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টমস। নানা প্রতিকূলতার মধ্যেও গেল 2024-25 অর্থ বছরে 75,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অনিশ্চয়তায় পড়েছে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প। 1 বছর মেয়াদী প্রকল্পের সময় 2 বছরে গড়ালেও এখনও বাকি অর্ধেক কাজ। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও অনুমোদন মেলেনি। এসব জটিলতায় আরও ঝিমিয়ে পড়েছে ধীরে চলা প্রকল্পটি। রাস্তাঘাট খুঁড়ে রাখায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। 2023 সালের অগাস্টে 71 কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে কাজের মেয়াদ ছিল 1 বছর, পরে আরও 1 বছর বাড়ানো হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। কাজ শেষ না হওয়ায় আবারও 1 বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, পৌরসভার খরচ সহ আরও 13 কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় প্রকল্প নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এত ভেঙে ছিঁড়ে গিয়েছে, আমরা মাইক্রোনে গেলেও কাদা হচ্ছে, অটো ভেঙে পড়ে থাকছে, 10 টাকার টায়ার বাস্ট হচ্ছে। ব্যবসা তো নেই, জনগণের চলাফেরা আসা যাওয়া এত অসুবিধা। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করা ও খানাখন্দে ভরা, এতে বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এইটা এখন প্রাণের দাবি আর নেই, এটা এখন মানে ভোগান্তির দাবি হয়ে গিয়েছে, মানে ভোগান্তিটাই আমাদের বেশি হচ্ছে। দীর্ঘমেয়াদী কাজ পড়ে আছে, এ কষ্টে তো কষ্টে কোনো মানে জোর নেই কাজে। 15-20 মিনিট পর পর খালি ট্রেন, আর কোনো সময় আমরা মানে এইসব ফাঁকা পাইনি। প্রকল্প ব্যয় ও সময় না বাড়ালে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই মানে কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 57%। স্থানীয়দের প্রত্যাশা, সব জটিলতা কাটিয়ে শিগগিরই শেষ হবে ওভারপাসটির নির্মাণ কাজ। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের 123 কথিত চাঁদাবাজের তালিকা এখন হাতে হাতে। চলছে নানা বিশ্লেষণ। তবে এই তালিকা কে করেছে সেই তথ্য নেই কারো কাছে। কেউ কেউ একে পুলিশের তালিকা বললেও তারা বলছে জানে না কিছুই।
দেয়া ৪০ জনের পরিচয় দেয়া আছে। রয়েছে আওয়ামী লীগের সক্রিয় ও নিষ্ক্রিয় মিলিয়ে ২৯ জন এবং জামাতের ৭ জনের নামও। সুবিধাবাদী ৪ জন এবং রাজনীতি করেন না এমন ৩৭ জনের নাম রয়েছে তালিকায়। তাদের বিরুদ্ধে কোচিং সেন্টার, ফুটপাত ও নির্মাণ কাজ সহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ দেখানো হয়েছে। তবে তালিকার অনেকেই চ্যালেঞ্জ ছুড়ে বলছেন এটি সঠিক নয়। ২৩ জনের আমরা তালিকা দেখতে পেয়েছি। সেই তালিকা কে করেছে, কারা করেছে, কোন গোয়েন্দা সংস্থা করেছে এটা আমরা দেখতে পাইনি। ওইখানে স্বাক্ষরও নাই, কিছু উল্লেখ নাই। এটা আমরা মনে করছি যে এটা বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি জানি না এটা কেন দিয়েছে। আমার মনে হয় এটা রাজনৈতিক কৌশলে মনে হয় দিতে পারে। অন্য সংগঠন থেকে রাস্তা পারে, আমাদের যেহেতু বিএনপি একটা সুনাম আছে, এই সুনামকে নষ্ট করার জন্য অন্য কোনো সংগঠন যার মধ্যে জড়িত, এই জন্য আমাদের নাম দিতে পারছে। বিএনপি বলছে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই দলে। প্রশ্ন রয়েছে তালিকার সত্যতা নিয়েও। আমি চিনি না, কিছু কিছু নাম আমি দেখছি যে তারা সেই সময় কেউ ছিলই না রাশেতে বা ছিল না কেউ কেউ, অথচ তাদের নামে আছে। এটা ব্যক্তিগত সত্যতা করেও অনেক সময় দেয়। তারপরও দলের হাইকমান্ড এটা ইনকোয়ারি করে যদি সত্যি কারো সংস্পর্শ পায় অবশ্যই ব্যবস্থা নেবে। নগর পুলিশ বলছে অভিযোগ পেলেই চাঁদাবাজদের আটক করা হচ্ছে, তবে এই তালিকা তাদের নয়। না, চাঁদাবাজির তালিকা এটা তো একটা পত্রিকায় একটা স্ক্রিনশট দেখছি আমরা। তো এটা আসলে তো এটা কার তালিকা কে তৈরি করছে, এটা তো আনসাইন একটা কাগজ, সেটা তো আমরা বলতে পারবো না। আর পুলিশের কাজ হলো চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিই। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দাবি তালিকাটি চক্রান্তের অংশ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি। সুনামির ব্যাপ্তি ছড়িয়েছে জাপান উপকূল পর্যন্ত। স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলস্ক ও কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে ছিল আঘাত হানার স্থল। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সলোডভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্টে জানিয়েছেন ভূমিকম্পটি ভয়াবহ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও একটি কিন্ডারগার্টেন সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে ৩০ সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত হেনেছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্ব। চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলে টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ৩০ জন। অন্যদিকে ইউরোপের দক্ষিণে তীব্র তাপপ্রবাহে দাবানলে জ্বলছে পর্তুগাল। দেশটির আরাউকা অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শত শত দমকল কর্মী। চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় বেইজিংয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ৮০,০০০-এর বেশি বাসিন্দাকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ১৩০টিরও বেশি গ্রাম। দেশটির ৪১টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ মঙ্গলবার আরও তীব্র হয়। এছাড়া বেইজিংয়ের প্রতিবেশী হেবেই প্রদেশে ভূমিধসের এক ঘটনায় ৪ জন নিহত ও আরও ৮ জন নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বেইজিংয়ে। এমনকি কিছু এলাকায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। তবে বেইজিংয়ের অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি বাস্তুচ্যুত বাসিন্দাদের সহায়তার জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। আমরা এই এলাকার প্রায় সকল বাসিন্দাকে সরিয়ে নিয়েছি। আজকে সব মিলিয়ে ৮০ জনেরও বেশি জীবন বাঁচিয়েছি। ৪টি রাস্তা সম্পূর্ণরূপে পুনরায় খুলে দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো মেরামতের জন্য সক্রিয়ভাবে সবাই কাজ করছে। এদিকে টানা বৃষ্টিতে পানিবন্দী ভারতের গুজরাট। সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, থমকে গেছে স্বাভাবিক জনজীবন। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে দাবানলে পড়ছে ইউরোপের একাধিক অঞ্চল। পর্তুগালের আরাউকা অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ৫০০-র বেশি দমকল কর্মী। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে জ্বলছে তুরস্কের কারাবুক ও সিরনাক প্রদেশের বিস্তীর্ণ বনাঞ্চল। একইভাবে দাবানলে বিপর্যস্ত আলবেনিয়া ও বুলগেরিয়াও। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে বিটিআরসিকে মন্ত্রণালয়ের চিঠি, ইন্টারনেট বন্ধ রাখা যাবে না।
ইন্টারনেট বন্ধ রাখার সুযোগ টেলিযোগাযোগ আইন থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। টেলিযোগাযোগ ব্যবস্থায় আড়ি পাতার ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি অনুসরণের নির্দেশও দিয়েছে তারা। এরপর আমার হাতে আছে সমকাল। ভয়ের ছায়ায় মোহাম্মদপুর, প্রকাশ্যে চাপাতি হাতে মহড়া, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। 9 মাসে 17 হত্যা মামলা, 3 মাসে 45 ছিনতাই মামলা। এরপর আমার হাতে আছে যুগান্তর। বিভেদের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি, জাতীয় ঐক্যই সমাধান। সংকট নিরসনে পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করে সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান। প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ এলিমেন্ট রয়ে গেছে, এদের সহায়তায় নির্বাচন ভণ্ডুল সহ সরকারকে ব্যর্থ করতে গভীর চক্রান্ত ঘনীভূত হচ্ছে জড়িত বিদেশি শক্তিও। কালবেলা শিরোনাম করেছে বিচার বিভাগের পদ সৃজনের ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের। বাংলাদেশ প্রতিদিন, শেষ মুহূর্তে দেন দরবার, সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে 20 বিষয়ে। ঐক্যমত্য হয়েছে 12টিতে, 8টি নিয়ে আলোচনা। কমিশনের প্রচেষ্টা নিয়ে প্রশ্ন রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশন। দৈনিক ইত্তেফাক, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরবে। জাতিসংঘের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের পাশাপাশি জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধীদের বিচার নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। জাতীয় ঐক্যমত্য গঠনের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। কালের কণ্ঠ, নৈরাজ্যের আশঙ্কা, আতঙ্ক, সতর্কতা। আগামী 11 দিন ধরে বিশেষ সতর্কতা, সারা দেশে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হামলার আশঙ্কা রয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায়। নৈরাজ্য কারোর জন্যই ভালো নয়, বিএনপি চেয়ারপারসন, নিরাপত্তা উপদেষ্টা। বণিক বার্তা, যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতি পরিবর্তনের আভাস। রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে আসছে। দ্য ডেইলি স্টার, July charter runs into a snag. Jamaat, NCP, IBA have reservation. BNP somewhat agrees. Business Standard, tax intelligence probes 150 engineers, judges, passport official for high-level aviation. Daily Observer, EC to publish final voter list on August 31. New Age, hardly any reform in political parties. সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।